জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। দুটো দেশের মধ্যে যুদ্ধ সংঘর্ষ যখন হয় তখন বড়সড় ফ্যাক্টর হয় ইনফরমেশন ওয়ারফেয়ার। ইনফো যুদ্ধে যাতে শত্রু রাষ্ট্র কোনো প্রভাব ফেলতে না পারে তাই আগে থেকে পাকিস্তানের একাধিক টিভি চ্যানেল, খবরের কাগজ, ওয়েবসাইট ব্যান করে দিয়েছিল ভারত। এক্স হ্যান্ডেলও ব্যান করা হয়েছিল। পাকিস্তানও একই কাজ করেছে। পাকিস্তান ব্যান করেছিল জি নেটওয়ার্ককে, কিন্তু ভিপিএন দিয়ে থ্রু ইউটিউব সে অ্যাক্সেস অনেকেই করেন। পাকিস্তানও করেছেন। অপারেশন সিঁদুরের সেই সময় থেকে পাকিস্তানের রাগ জি নেটওয়ার্কের ওপর, আর সেই রাগেই জি নেটওয়ার্কের ওপর সাইবার অ্যাটাক। অপারেশন সিঁদুর লাগাতার একের পর এক খবর ব্রেক করেছে জি নেটওয়ার্ক। জি নেটওয়ার্ক জি 24 ঘন্টার খবরে বিশ্বাস করেছেন আপনারা, ভরসা করেছেন। তবে শুধু দেশের ভরসাই নয়, শত্রু দেশের ভরসাও ছিল জি নিউজের ওপর। গা জ্বলেছে ইসলামাবাদের। রাগ বেটাতে সাইবার অ্যাটাক আমাদের ওপর। একযোগে জি নেটওয়ার্কের ওপর সাইবার অ্যাটাক বাংলাদেশ পাক হ্যাকারদের। সংঘর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই আম জনতার জন্য জি নিউজকে ব্যান করেছিল পাকিস্তান, কিন্তু ভিপিএন রয়েছে, নিষেধাজ্ঞা এড়িয়ে দেখার একাধিক মাধ্যম রয়েছে। পাকিস্তানের চোখ ছিল জি নিউজে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর চোখ ছিল জি নিউজে। देखा जा रहा है जी न्यूज। अब ये देखिए, ये बड़ी खबर, बैन होने के बावजूद भी जी न्यूज को पाकिस्तान में देखा जा रहा है। लोग चोरी छिपे छिप कर देख रहे हैं। पाकिस्तान के सूचना मंत्रालय ने जी न्यूज को बैन कर दिया था, लेकिन पाकिस्तान की आवाम उसे देख रही है। सुन लेते हैं। तो ये देखें, ये जी न्यूज लाइव देख रहे हैं हम। জি নিউজের ওপর রাগ বেড়েছে পাকিস্তানের, আর সেই রাগেই জি নেটওয়ার্কের ওপর পাকিস্তানের সাইবার অ্যাটাক। দোসর বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। জি নেটওয়ার্কের ওপর বড় সড়ো সাইবার হামলা। জি বিহার, জি ঝাড়খণ্ডের ওপর সাইবার অ্যাটাক চলেছে। একযোগে সাইবার অ্যাটাকে হামলে পড়েছিল পাকিস্তান আর বাংলাদেশের হ্যাকার টিম। সাইবার অ্যাটাক জি নিউজের ওপরে। গোটা নেটওয়ার্কের মধ্যে কিছুক্ষণের জন্য সমস্যা তৈরি হলো, হামলা সামলে নিয়েছি আমরা। অপারেশন সিঁদুরের সময় থেকেই পাক প্রশাসন আর সেনার চক্ষুশূল হয়ে উঠেছিল জি নিউজ। এবার সাইবার অ্যাটাক। জি নিউজের ভোপাল, পাটনা ও মুম্বাই সেন্টারে সাইবার অ্যাটাক। জি বিহার ও জি ঝাড়খণ্ডের উপরেও সাইবার হামলা। দুই আঞ্চলিক চ্যানেলের লাইভ টিভি ফিড হ্যাকিং এর চেষ্টা। সম্প্রচারে সাময়িক সমস্যাও দেখা দেয়। জি নেটওয়ার্কে সামগ্রিক প্রভাব পড়ে। বড় সড়ো সাইবার হামলা পাকিস্তান ও বাংলাদেশের হ্যাকারদের। সাইবার হামলা যদিও সামলে উঠেছে জি নেটওয়ার্ক। যে নেটওয়ার্ক বা সার্ভার যার থ্রু দিয়ে এই ব্রডকাস্টিংটা চলছে, সেইটাকে যদি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারে তাহলে কিন্তু পুরো চ্যানেলের পুরো এন্টায়ার ব্রডকাস্টটাকেই হ্যাক করে নিয়ে ওরা নিজস্ব ফিড ব্রডকাস্ট করতে পারে। এটাও কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল চ্যানেলে আগেও হয়েছে, যেখানটায় হ্যাকাররা পুরো চ্যানেলের ব্রডকাস্টটাকেই হ্যাক করে নিয়েছে এবং সেটা কিন্তু খুব রেপুটেশন খুব বাজে দিকে চলে যায়। এই হামলা সামলে নিয়েছে জি নেটওয়ার্ক। হ্যাকারের পাল্টা জি নেটওয়ার্কের খবর এবার আরও ক্ষুরোধার, আরও সোজাসুজি, আরও তীক্ষ্ণ হবে। কোনোভাবেই রোখা যাবে না জি নেটওয়ার্ককে। এই চ্যালেঞ্জ থাকলো পাকিস্তানের কাছে। ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা। ভারতের অনেক চ্যানেলকেই এখন টার্গেট করতে চাইছে পাকিস্তান। লড়াই চালিয়ে যেতে হবে, বার্তা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যে কোনো ভারতীয় জাতীয়তাবাদী যে সমস্ত চ্যানেল আছে তাদের সমস্ত কিছুর পিছনে এখন ভারত বিরোধী শক্তি যারা, তারা স্বাভাবিকভাবে লেগে থাকবে। আমরা জিকে বলবো যে তারা তাদের যে অভিযান চালাচ্ছে পাকিস্তানের মিথ্যে প্রোপাগান্ডার বিরুদ্ধে, সেই অভিযানকে এইভাবে আরও শক্তিশালী করা উচিত। কিভাবে একজন রিপোর্টার খবর পাঠায় নিউজ চ্যানেলে, কিভাবে আপনারা খবর দেখেন,
সাইবার অ্যাটাক হতে পারে কোন পথে, বুঝে নেব আমাদের সিস্টেম অ্যাডমিন বুধাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আজকে আপনাদের সামনে যেটা আমরা বোঝাবো সেটা হচ্ছে একটা রিপোর্টার যখন ফিল্ড থেকে ব্যাকপ্যাকের মাধ্যমে খবর পাঠায় এবং সেটা আপনার বাড়ির টেলিভিশনে দেখানো হয়, সেই সময় কীভাবে সাইবার অ্যাটাকের সম্ভাবনা থাকে সেটাই আপনাদের এখন বোঝাবো। এই সাপোজ এটা হচ্ছে আপনার বাড়ির টিভি, ফিল্ড থেকে একটা রিপোর্টার এই ব্যাকপ্যাক ইউনিটটা থাকে, সেই ব্যাকপ্যাক ইউনিট থেকে সে তার খবর নিউজ আমাদের টিভি চ্যানেলের সার্ভারে পাঠায়। এই টিভি চ্যানেলের সার্ভার ইউটিউবের মাধ্যমে ইউনাইটেড থ্রেট ম্যানেজমেন্ট বা ফায়ারওয়ালের মাধ্যমে আমাদের এখানে আসে। তো কিছু ডিভাইস এই ফায়ারওয়ালের বাইরে থাকে। ফায়ারওয়ালটা হচ্ছে বেসিক্যালি একটা নেটওয়ার্ক ডিভাইস, যেখানে আমরা বিভিন্ন সিকিউরিটি থ্রেট যাতে অ্যাটাক না হয় সেইটার জন্য 99% ব্লক করে রাখি, কনফিগার করে রাখি। তো এই ইউটিএমের বাইরে কিছু সার্ভারকে রাখতে হয় অন পাবলিক নেটওয়ার্ক, যাতে এই ব্যাকপ্যাক থেকে আমরা নিউজ অ্যাক্সেস করতে পারি বা এই নিউজগুলো পেতে পারি সিগন্যালের মাধ্যমে, ব্যাকপ্যাকের মাধ্যমে। যখন এই সার্ভারের মধ্যে ডাইরেক্ট আসে, সেটা যেহেতু ইউটিএমের বাইরে আছে, পাবলিক নেটওয়ার্কে আছে, তখন এখানে বিভিন্ন সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এবং তার ফলে এই যে সার্ভারটা আছে এখানে সাইবার অ্যাটাকের সম্ভাবনা থাকে। তার ফলে কি হয়, আমরা সেই খবরটা আপনাদের টিভি পর্যন্ত পৌঁছাতে পারে না। আমি এই জায়গা থেকে আমাদের সঙ্গে সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে, কারণ আরেকটু বেশি গোটা বিষয়টা স্পষ্ট করেই বুঝে নেওয়া দরকার। আমি শুরুতেই সাম্যজিতের কাছে, সাম্যজিৎ, আমার বুধাদিত্যদা আমাদের বোঝাচ্ছিল যে কিভাবে গোটা বিষয়টা আমরা টেলিকাস্ট করি। এইবারে ফায়ারওয়ালের ওখানে অ্যাটাক হয়েছে, একটু যদি ওই অ্যাটাকের বিষয়টা তুমি বুঝিয়ে দাও। অ্যাটাক বিষয়টা হচ্ছে, এটা একটা লাইভ স্ট্রিমিং যেটা আসছিল টেলিকাস্টের জন্য, সেটার উপর যদি অ্যাটাক হয়ে থাকে, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। সাপোজ দেখা গেল তোমার ফায়ারওয়াল থেকে বা তোমার সার্ভারে যে জিনিসটা আসছে সেটা একটা ফ্রিকোয়েন্সির মাধ্যমে আসছে, এরা কোনোভাবে সেই ফ্রিকোয়েন্সিটাকে রিড করে ফেলেছে এবং সেই রিড করে ফেলার ফলে যেটা সমস্যা হয়েছে, ও এখানে ইনপুট করে দিয়েছে এবং সেটার অ্যাক্সেস কিছুভাবে পেয়েছে এবং সেটা যখন টেলিকাস্ট হওয়ার জন্য তোমাদের সার্ভারে আসার কথা ছিল, ও সেটাকে ইন্টারাপ্ট করে সেটাকে লক করে দেওয়ার ফলেই সেটা কিন্তু মিডিয়া অবধি পৌঁছায়নি বা তোমাদের সার্ভার অবধি পৌঁছায়নি। এটা যেহেতু ফায়ারওয়ালের বাইরে রয়েছে, এটা যেহেতু ওরা ভেতরে, মানে মিডিয়া চ্যানেলে তোমাদের ইনপুট যে ফায়ারওয়ালের ভেতরে যেগুলো প্রসিডিওরগুলো চলে বা যেখানে ফিডগুলো টেলিকাস্ট হয় বা ব্রডকাস্ট হয়, সেই অবধি পৌঁছায়নি। শুধু লাইভ বাইরে থেকে যে নেটওয়ার্কের মাধ্যমে তোমাদের সার্ভার এসে পৌঁছাচ্ছিল, সেই রোডটাকে ও কোনোভাবে রিড করে ব্লক করেছে। আমরা সবসময় বলে থাকি এখন ডেটা ফ্রিকোয়েন্সি মানে আইটির থেকেও বড় কথা ওটি সিকিউরিটি বা ফ্রিকোয়েন্সি সিকিউরিটির ওপর খুব একটা বড় অ্যাটাক শুরু হবে। সব কিছুর দিক থেকেই বোঝা যেতে পারে যে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করছি বা এই ধরনের অ্যাটাক করছি। আমরা সবসময় বলে থাকি যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক যদি কখনোভাবে হয়ে থাকে, সে থেকে সব থেকে বড় ক্ষতি হয় যে লাইভ টেলিকাস্ট বা বিভিন্ন রকম ব্রডকাস্ট চ্যানেলের মাধ্যমে। সেটা আমাদের গাড়ির কার কি ফ্রিকোয়েন্সির মাধ্যমেও খোলে, আবার ব্রডকাস্টও কিন্তু অনলাইন মাধ্যমে ফ্রিকোয়েন্সির মাধ্যমেই খোলে। এবার এরা যদি ওই মিডিয়ামটাকে কোনোভাবে বা ফ্রিকোয়েন্সির রেঞ্জটাকে কোনোভাবে রিড করে নিতে পারে, যার ফলে এগুলো হয়। এবং যেভাবে বিভিন্ন বিদেশে পাকিস্তান বিভিন্ন অ্যাটাক করছে, আমরা দেখছি ওটিপি সিম বা নানা রকমভাবে ফেক সিম ইউজ করছে বা এগুলো হচ্ছে, এটা স্বাভাবিক। কারণ এখন ফিজিক্যাল ফাইটিং এর থেকে ডিজিটাল ফাইটিংটা অনেক বেশি। আমি এই জায়গাতে একটু সাম্যজিৎ আসবো, একটু যারা সাধারণ দর্শক দেখছেন, এই ফায়ারওয়াল জিনিসটা কি, ফায়ারওয়ালটা জিনিসটা কি? দেখুন, ফায়ারওয়াল সেটা হচ্ছে আমরা একটা মানে নেটওয়ার্কের মধ্যে ফায়ারওয়ালটা সেটা কি করে, সাপোজ দেখা গেল কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। সাপোজ আমার দেখা গেল হট করে তোমার নেটওয়ার্কে কেউ একটা অ্যাটাক করতে গেল, ফায়ারওয়ালে আমরা কনফিগার করে এমনভাবে করে দিই যাতে এই ধরনের ভাইরাস বা কোনো রকম অ্যাটাক ফায়ারওয়াল সেটা রিড করতে পেরে সেটাকে ব্লক করে দেয়।
দেয়, যাতে ভেতরে ঢুকতে দেয় না। এবার কি হচ্ছে, যে মুহূর্তে বাইরে থেকে কোনো একটা ফ্রিকোয়েন্সি আসছে, ফায়ারওয়াল একটা বলতে গেলে মনে হচ্ছে একটা বাড়ির পিলার, যাকে ঘরের মধ্যে অ্যাটাক করতে দেবে না, তাকে আটকে রাখবে। সাধারণ মানুষের ভাষায় যদি আমি এটাকে বলে দিই, মানে এটা একটা এইসব সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ফায়ারওয়াল এইভাবে আমাদের অ্যাটাক করে। এই যে আমার মনে হচ্ছে আমরা বেশ কিছু সেই মুভিতে আমরা দেখি না যে মানে হঠাৎ করে মানে যে ভিলেন তার ছবি চলে এলো টিভি স্ক্রিনে, এসে একটা মেসেজ দিচ্ছে, সেগুলোই ফায়ারওয়াল বাইপাস করে ফেলে কোনো কারণে। মানে হঠাৎ করে টিভি চ্যানেল পুরো এটা হয়ে গেল। আমার এক্স্যাক্টলি মুভির নাম মনে পড়ছে না, অনেকগুলো মুভিতে কিন্তু এরকম আছে। ডিফারেন্ট হ্যাকস আছে, যেখানে মানে টোটালি একটা রুম ছিল পুরো একদম একটা নেটওয়ার্কের মধ্যে, মানে আমরা যেটাকে বলি স্মার্ট রুম, সেই রুমের কখনো ক্যামেরার অ্যাক্সেস করছে, কখনো টিভি অ্যাক্সেস করছে। এগুলো কি হয়, একটা সেম নেটওয়ার্কের মধ্যে থাকে। সেই নেটওয়ার্কটাকে কন্ট্রোল করে কি ফায়ারওয়াল দিয়ে, মানে যাতে বাইরের অ্যাটাক সে আটকে দিতে পারে। এক্ষেত্রে কি হয়, এটা যেহেতু ইন্টারনালি হয়নি, এক্সটার্নাল ডিভাইসের যে ফ্রিকোয়েন্সি থেকে তোমাদের যে মিডিয়ামটা যেটা আসছিল, সেইটাকে ওরা অ্যাটাক করে ফেলেছে। এর জন্য আমি দর্শক বন্ধুদের বলবো, আমি থ্যাঙ্কস টু জি মিডিয়ার যারা আইটি ডিপার্টমেন্টে আছেন, যারা সাইবার এক্সপার্ট আছেন, তাদেরকে থ্যাঙ্কস। এই এত বড় অ্যাটাক তারা রুখতে পেরেছেন এবং আপনাদের কাছে লাগাতার নিরবিচ্ছিন্ন সম্প্রচার আমরা এখনো করে যেতে পেরেছি। অর্থাৎ এখানে সম্ভজিৎ সাইবার যুদ্ধে অন্তত জি নেটওয়ার্কের জয়, এই জায়গা থেকে অন্তত মানে আমরা সবসময় বলি এটা তোমাদের ডেফিনেটলি জয়। ন্যাশনাল সিকিউরিটি কাজ করছে, হিউজ হ্যাকার্স, মানে দেশকে আটকানোর জন্য আর্মিরা যেমনভাবে প্রোটেক্ট করছে ফিজিক্যালি, তেমনি ডিজিটালি কিন্তু প্রতিনিয়ত আমার সাথে আমরা সবসময় যখন কাজের ক্ষেত্রে গিয়ে বুঝি, আমরা দু ধরনের মানুষ এখন বুঝতে পারি। আমরা নিজেরা হ্যাক সেটা জানি, আবার আমরা এটা বুঝি যে আমরা হ্যাকড হয়ে গেছি সেটা জানি না, কারণ আমাদের যে নলেজের যে ডিস্টেন্সটা হয়। কিন্তু এই যে পুরো ওয়ার্ল্ডটা একটা ডিজিটালাইজ হিসাবে চলছে, সেখানে কিন্তু নর্মাল ওয়ারের থেকেও কিন্তু ডিজিটাল অ্যাটাক সব থেকে বেশি। আমি এই জায়গাতে সম্ভজিত একটু এর বাইরে গিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার যে ফেসবুক পেজ আছে, সেখানে বাংলাদেশের হ্যাকাররা একযোগে মানে বিভিন্ন রিপোর্ট করে আমার পেজে প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে সন্মজিৎ, আমার তোমার সাথে এই বাংলাদেশ ইস্যু যখন শুরু হয়েছিল, তোমার সাথে শো করেছিলাম মনে আছে, এই যে পাকিস্তান বাংলাদেশের এই টাই আপ হ্যাকিংয়ে, বাংলাদেশ তো বোধহয় হ্যাকিং একটা বেশ বড় সড়ো জায়গায় চলে গেছে। আমার যতটা শুধুমাত্র আপনাদের চ্যানেল কিন্তু আমার জানা আছে, এই কলকাতার বুকে প্রচুর বড় বড় যারা নোন পার্সন তাদের উপর অ্যাটাক হয়েছিল। এমনকি বিভিন্ন মিডিয়া পার্সন যারা ভেরি ফেমাস অ্যাবাউট ইট, মানে যারা খুব ফেমাস এবং সামনে তাদের এরকম প্রোফাইল আছে, তাদেরকে মেরে ফেলেছে, মানে রিমেম্বারিং প্রোফাইল করে দিয়েছে। এটা অনেকেই জানে, আমি সেটার উপর কাজ করছি। বাংলাদেশের একটা হ্যাকার্স গ্রুপ আছে যারা প্রতিনিয়ত এই ধরনের একটা কাজ করে, একটা টার্গেট এরিয়া করে। এরা বাংলাদেশ থেকেই যে করছে, বা সেখানে যে ইন্ডিয়ার কোনো রকম মাধ্যম বা ইন্ডিয়ান হ্যাকারদের কোনো রকম যে এর মধ্যে ইনভলভমেন্টস নেই, সেটা খুবই খারাপ, মানে ভুল কথা। এখানেও কেউ সেই তাদেরকে ইনফরমেশান যোগাচ্ছে বলেই তারা এত বড় একটা অসুদূর প্রসারী জায়গা থেকে এই ধরনের অ্যাটাক আনছে। শুধুমাত্র ফেসবুক মিডিয়াম না, বিভিন্ন ধরনের ইউটিউব আছে, টুইটার আছে, এরকম নানা মাধ্যম রয়েছে যেগুলো সাধারণ মানুষ প্রতিনিয়ত ইউজ করে থাকছে। সেখানে এই ধরনের ইনফরমেশান নিয়ে তারা অ্যাটাক করছে। মেন বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত এত ইনফরমেশান আমরা সোশ্যাল মিডিয়াতে, মানে আপনি যেহেতু তুমি বললে যে এখানে যে আমার ফেসবুকে অ্যাটাক হয়েছে, প্রতিনিয়ত আমরা যেভাবে ইনফরমেশান শেয়ার করছি, এরা না আমরা বলি সবসময় যে মনিটরিং, মানে আগে যেমন ডাকাতি হলে আমার কাউকে বাড়ির অ্যাড্রেস কি, আমরা যে প্রসিডিওরটা মেনটেন করি, পিপল প্রসেস দেন টেকনোলজি, যে টেকনোলজিরও আগে আমি যতক্ষণ না কারোর একটা ইনফরমেশান পুরোটা গ্যাদার করতে পারবো, তাকে সহজে অ্যাটাক করতে পারবো না। তো এক্ষেত্রেও ঠিক সেম জিনিসগুলো হয়। সুতরাং এদিক থেকে আমরা কোথায় শেয়ার করছি, কাদের শেয়ার করছি, কাদেরকে। সামজিৎ, এটা খুব উদ্বেগের। আজকে জি নেটওয়ার্কের মতো এত বড়সড় নেটওয়ার্কে ওরা হামলা চালিয়েছে, আমরা সেই হামলা আটকাতে পেরেছি। এই সাইবার যুদ্ধে জি নেটওয়ার্ক জয়ী হয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা, আমি যদি আমাকে জি নেটওয়ার্কের বাইরে সাধারণ মানুষ হিসেবে দেখি, আরও যারা সাধারণ মানুষ যাদের ফেসবুক, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, এই ধরনের সাইবার অ্যাটাক ভারতবর্ষের সাধারণ জনগণের উপরেও তো হতে পারে যে কোনো সময়। যে হতে পারে না, হচ্ছে না কি, আমার কাছে অলরেডি এরকম 12 থেকে 15টা কেসেস এসছে যাদের কাছে পাকিস্তানি বিভিন্ন রকম যে ফোনের যে কোড নাম্বার বলি, যেমন আমাদের ইন্ডিয়াতে 91, এরকম বিদেশে বিভিন্ন জায়গা থেকে আসছে ওয়্যার অ্যাওয়ারনেস, এই ধরনের পিডিএফ পাঠাচ্ছে। এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য তাদের ইনফরমেশানগুলো গ্যাদার করা, এবং এই ধরনের ম্যালওয়্যার তার ফোনে বিভিন্ন ফটোর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বা পিডিএফের মাধ্যমে ইনজেক্ট করতে পারলে সেখান থেকে কিছু ইনফরমেশান পাবে। এবং তোমরা যারা অনেকটা ফোকাস পারসন, সারাদিন লাইভে আছো, এই ধরনের জিনিসগুলো কভার করছো, মানুষকে সচেতন করছো, সেখানে যেহেতু বুঝে যাচ্ছে যে তারা এই ধরনের ইনফরমেশানটা পেয়ে খুব বেশি অ্যাটাক করতে পারছে না, সুতরাং তার কারণেই তোমরাও কিন্তু সবার আগে তাদের কাছে ফোকাসড হয়ে যাচ্ছ। এটা মানে শুনতে আমি লাইভে এসে বলছি, ওপেনলি বলছি, যারা
যারা ফোকাস, যাদেরই ওদের ইনফরমেশন পেতে বা ব্রেক করছে বা তাদেরকে অ্যাটাক করার থেকে নানা রকমভাবে প্ররোচনাভাবে মানে ডিস্টেন্স ক্রিয়েট করে দিচ্ছে, মানুষকে সচেতন করে দিচ্ছে, তারাই তাদের উপর কাড়াচ্ছে। কারণ ডেটা এমন একটা জিনিস, সেখানে ইনফরমেশন ছাড়া কখনো সম্ভব নয়। এবং সাধারণ মানুষ যে ফেসবুক ইউজ করছে তারাও অ্যাটাক করছে। তারা অনেক জায়গা আছে তারা জানাতে পারছে না, এমন জায়গা আছে যাদের উপর অ্যাটাক হচ্ছে, তারা কিন্তু পুলিশ অবধি পৌঁছাতে পারছে না বা তারা জানাতে পারছে না। আমি এই জায়গা থেকেই সমাজের জি নেটওয়ার্ক এই মুহূর্তে সুরক্ষিত, ভবিষ্যতের অ্যাটাক থেকে কিভাবে বাঁচা যায় তার একটা শক্ত ঢাল তৈরি করব। আরও ক্ষুরোধার খবর আমাদের হবে, পাক এবং বাংলাদেশের মুখোশ খুলে দেবো আমরা নিঃসন্দেহে। কিন্তু সাধারণ মানুষ যাদের ওপর এই ধরনের অ্যাটাক হচ্ছে, তুমি যেরকম বলছো যে তারা বলতে পারছে না, বলার জায়গা নেই, তাদের জন্য তোমার কি সাজেশন? দেখো, তাদের কাছ থেকে প্রথম একটি সাজেশন দেবো, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যদি কোনো আননোন নাম্বার, মানে আননোন নাম ইন দ্য সেন্স দ্য ফরেন কান্ট্রির বিভিন্ন যে কোড থেকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে বা ফোন কল আসছে, সেগুলোকে ইমিডিয়েটলি ব্লক করে দিন এবং ইগনোর করুন, কোনো রকম ইনফরমেশন পাস করবেন না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা বিভিন্ন রকম মানে ফিশি যদি কিছু দেখি, সন্দেহজনক কিছু দেখি, সেটা নাম্বার সব সময় বা ফেসবুক প্রোফাইল হোক, ব্লক সোজা। না, আমি বলছি দেখুন, প্রচুর মানুষ এটা যারা দেখছে এখন তারা বুঝতে পারবে, প্রচুর মানুষের কাছে আসছে। আমরা যেমন 9+91 দিয়ে আমাদের নাম্বার শুরু হয় ইন্ডিয়া, সেটা হচ্ছে আমাদের কোড। তেমনি পাকিস্তানের একটা কোড আছে এবং অন্যান্য কান্ট্রিরও কোড আছে। এরা কিন্তু শুধুমাত্র পাকিস্তান থেকে অপারেট করছে তা না। এরকম এই কদিনে মানে লাস্ট 15 ডেজে আমরা প্রায় 11টা ওয়েবসাইট দেখেছি যারা উইদাউট আইডেন্টিফিকেশন সিম বিক্রি করছে লাইভ, এবং তারা সার্ভিসেস দিয়ে দিচ্ছে। কতটা ভয়ানক, মানে আমি একটা সিম নাম্বার চাই 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য, একদিনের জন্য এবং 30 দিনের জন্য। পাকিস্তানের এই গ্রে সিমগুলো কি ভয়ঙ্কর। এই নাম্বারটা পেতে গেলে আমার কোনো আধার কার্ড বা আমার কোনো আইডেন্টিফিকেশন তাদের কাছে শেয়ার করতে হচ্ছে না। সুতরাং এরা যদি মানুষকে কিছু পাঠায়, তাদের উদ্দেশ্য কখনো হবে না। তারা সবসময় তাহলে আমরা বাঁচবো কি করে, আমরা আটকাবো কি করে? আমরা প্রত্যেকে তো সাইবার এক্সপার্ট নয় না কেউ। মানে এটা যদি আমার বাড়ির লোকের ক্ষেত্রেও ঘটে, তারাও তো প্রথম অবস্থা বুঝবে না। ফার্স্ট হচ্ছে আমার যদি ইন্টারন্যাশনাল কোনো রকম কানেকশন না থাকে, আমার বাড়ির লোক কেউ না থাকে বা আমার পরিচিত না থাকে যারা এই ধরনের কোড নাম্বার ইউজে আমাকে ফোন না করে, এই নাম্বার এলে সতক্ষণ কোনো রকম রিসিভ না করে কেটে দিন। বা মেসেজ আসলে সেই মেসেজটাকে উইদাউট ওপেন, আমরা চ্যাট ওপেন থাকে, আমরা তো সবসময় ওপেন করি না, বা তারা অনেক কিছু পাঠাতে পারে, ওপেনই করতে হবে না এই ধরনের জিনিসটা, সাথে সাথে ডিলিট করুন, যাতে ওরা কোনো রকমভাবে সেখানে অ্যাক্সেস না পায়। প্রথম অবস্থায় অ্যাক্সেস না পেলে ফোন এলেই যে আমার ফোন হ্যাক হবে, এটা কোনো রকম মানে টেকনোলজি এটা পসিবল নয়। কিন্তু যে ফোন আসছে বা পাঠাচ্ছে, তারপর যখন আমরা তার এগেনস্টে কিছু করছি বা একটা ক্লিক করে ফেলছি বা ইনস্টল করছি বা ডাউনলোড করছি, সেটা তখন বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই সব নাম্বারের ক্ষেত্রে বা আননোন পারসন আমি ছেড়েই দিলাম, হয়তো এখানেও অনেকে যা দেখছি ব্লগাররা স্পাই হয়ে কাজ করছে বিভিন্নভাবে আমরা দেখছি। মানে এখন অনেকটা ডেঞ্জারাস দিকে চলে যাচ্ছে, বিশ্বাসযোগ্যতা অনেক কম। মানে আমার পাশে যে আছে সে কি আমি জানি না, সে হাওড়া স্টেশন দেখাচ্ছে, তার উদ্দেশ্য কি হতে পারে হয়তো কয়েকদিন। মানে আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে সাইবার অ্যাটাকের ক্ষেত্রে একটা জিনিস, সেটা আজকে যেটা হচ্ছে সেটা আজকেই ঘটবে তা না, দেয়ার ইজ আ প্রসেস, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়, এবং সেটা যে প্রথম দিনে অ্যাটাক হবে তার কোনো মানে নেই। মানে অন্তত আমার সাদা বুদ্ধিতে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আমি আমার ফোন, আমার যে সোশ্যাল অ্যাকাউন্টস আছে, পার্সোনাল ইনফরমেশন কারোর সাথে শেয়ার করব না, একদম না। মানে আননোন পার্সোনাল আপনি শেয়ার, দেখুন ডিজিটাল যুগে আমাদের বাঁচতে গেলে এগুলো শেয়ার করাটা ম্যান্ডেটরি। আমি আমার ফটো শেয়ার, না আমি বলছি পার্সোনাল ইনফরমেশন মানে পাসওয়ার্ড বা এই জাতীয় কিছু, একদম পাসওয়ার্ড ওগুলো তো অনেক দূরের কথা, ইনফরমেশন মানে চেঞ্জও করা উচিত। হ্যাঁ একদমই তাই। আমি এটুকুই বলবো যারা এই ধরনের পাসওয়ার্ড ইউজ করেন না, মানে এটা এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমার বার্থ ইয়ার আমার পাসওয়ার্ড হতে পারে, বা আমার ছেলের বার্থ ইয়ার আমার পাসওয়ার্ড হতে পারে। এই ধরনের যে নোন জিনিসগুলো যেগুলো আমাদের সেটা থেকে শেয়ারগুলো, সেগুলো অ্যাজ এ প্রসেস হিসেবে ওরা টেকনিক্যালি ট্রাই করার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ তোমাকে সাম্যজিৎ। অর্থাৎ পাসওয়ার্ড প্রোটেক্ট করুন। আর জি নেটওয়ার্কের উপরে যে হামলা হয়েছে, কড়া জবাব দিয়েছে জি নেটওয়ার্ক। আরো ক্ষুরোধার, আরো তীক্ষ্ণ খবর হবে, আরো সব রকম খবর হবে। পাকিস্তান এবং বাংলাদেশের চক্রান্ত ফাঁস করব আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।